ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। তোমাদের লকডাউনের মধ্যবর্তীকালীন সময়ে নির্ধারিত সময় অনুসারে এবং ডেট সহ 26 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী তোমাদের রুটিন অনুযায়ী আজকের লাইফ সায়েন্স ক্লাসটা 10টা থেকে 11টার মধ্যে টাইম দেওয়া আছে। সেই টাইমে তোমাদের ক্লাসটা হচ্ছে। দুই তিনটে কথা একটু বলে নিই ক্লাসের ব্যাপারে। এর আগের বছর যেটা আমরা দেখেছিলাম, ক্লাস করতে গিয়ে কেউ তোমরা কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারিং করোনি। যেহেতু ক্লাসগুলো ইউটিউবে রেকর্ড করে তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা ওই চ্যানেলে গিয়ে বা ভিডিওর লাইক ডিসলাইক এবং কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো ক্লাস শেষের পরে এই টপিক্সের উপর তোমরা সেটা লিখতে পারো এবং সেই অনুসারে অ্যান্সার করবো। কিংবা আরেকটা পদ্ধতি রয়েছে, তোমরা প্রত্যেক স্যারের নাম্বার দেওয়া আছে, সেই স্যারের নাম্বারে তোমরা ওই নির্ধারিত টপিক্সের ওপর যেটা পড়ানো হচ্ছে তার উপর তোমরা কোয়েশ্চেন লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে পারো, সেই অ্যান্সারগুলো তোমাদের করে দেওয়া হবে। তো আমরা আজকে টপিক্সে চলে যাই। আজকে যে জিনিসটা পড়ানো হবে তোমাদের সেটা হচ্ছে, আমরা বিভিন্ন প্রাণীজ খাদ্যের চাষ পদ্ধতি বা প্রতিপালন সম্পর্কে আমরা জানব। তাহলে বিভিন্ন প্রাণীজ খাদ্য যেগুলো রয়েছে, যেমন ধরো আমাদের গৃহপালিত বিভিন্ন পশু রয়েছে, সেটা মুরগি হতে পারে, কিংবা আমরা আমাদের পরিবেশে মৌমাছির কথা বলতে পারি, কিংবা মৎস্য চাষের কথা হতে পারে। তাহলে এই যে বিভিন্ন পশুগুলি রয়েছে যারা কি করছে, আমাদেরকে প্রতিনিয়ত অর্থনৈতিকভাবে এবং আমাদের পুষ্টিগত দিক থেকে আমাদেরকে সর্বদাই সাহায্য করছে। তাহলে সেই রকম প্রাণীদের চাষাবাদ নিয়েই আমরা আলোচনা করব। তাহলে আমাদের টপিক্সে আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে প্রাণীজ খাদ্য চাষ। তাহলে প্রাণীজ খাদ্য চাষ এই টপিক্সের ভিতরে যে কথাটা উঠে আসছে, সেখানে আমরা মেনলি যেটা বলবো পশুপালন সম্পর্কে একটা কথা উঠে আসছে। তাহলে প্রথমে যে জিনিসটা আমরা জানবো যে পশুপালন। তাহলে পশুপালন কথাটা কি বোঝাচ্ছে এখানে? তাহলে পশুপালন বা এটাকে আমরা যদি ইংরেজিতে বলতে যাই অ্যানিম্যাল হাজব্যান্ডারি, এই পশুপালন কথাটা দ্বারা যেটা বোঝাচ্ছে যে আমরা আমাদের দেহে বিভিন্ন প্রোটিন কিংবা লিপিড কিংবা অন্যান্য জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে পরিবেশ থেকে নানান উদ্ভিজ্জ এবং প্রাণীজ খাদ্যের উপর নির্ভর করি। তাহলে এটা একটা বিষয়। এই যে বিভিন্ন প্রাণীজ খাদ্য উপাদান থেকে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় উপাদানগুলি পেয়ে থাকি, পুষ্টি পদার্থ, সেটা অর্জন করার জন্য। আরেকটা যেটা হচ্ছে আমাদের অর্থকারীভাবে আমরা লাভবান হয়ে থাকি। এই দুটি কারণের জন্য আমরা কি করি, আমরা বিভিন্ন প্রাণীদেরকে যত্ন সহকারে প্রতিপালন করি এবং সেটা বিজ্ঞানসম্মত উপায়ে। তাহলে বিভিন্ন পশুদের বিজ্ঞানসম্মত উপায়ে যথাযথ পুষ্টি উপাদান এবং অর্থকারী দিক থেকে লাভবান হওয়ার জন্য আমরা বিভিন্ন পশুকে প্রতিপালন করে থাকি। একে বলা হয় পশুপালন বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি। তাহলে পশুপালন সম্পর্কে একটা আমরা ধারণা পেলাম। তো এই পশুপালন পদ্ধতিতে তোমাদের সিলেবাস অনুসারে এখানে যে যে পশুর কথা বলা হচ্ছে, যাদেরকে আমরা যাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, সেইগুলোর মধ্যে প্রথমেই যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে মৌমাছির চাষ সম্পর্কে। তাহলে মৌমাছিদের সম্পর্কে ডিটেলসটা তোমাদেরকে জানতে হবে। 2 নম্বরে যেটা জানবে যে মৌমাছি ছাড়া আরেকটা পশুর কথা বা প্রাণীর কথা আমরা জানবো, সেই প্রাণীটা হচ্ছে মৎস্য। তাহলে আমরা মাছের কথা পড়বো। তাহলে সিলেবাস অনুসারে মৌমাছি, মাছ এবং আরেকটা যেটা আছে মুরগি বা পোলট্রি, আমরা মুরগি চাষের কথা জেনে থাকি। তাহলে এই তিনটে প্রাণী সম্পর্কে আমরা ডিটেলসটা কিন্তু এখানে জানবো। তাহলে এদের তিনটে সম্পর্কে কি জানবো, যে এরা কিরকম পরিবেশে বসবাস করে বা এদেরকে কিভাবে আমরা এদের ফলনটাকে বাড়াতে পারি, কি করে এদের মধ্যে প্রজনন দ্রুত ঘটানো যায়, এরা কিভাবে আমাদেরকে পুষ্টি পদার্থ যোগান দিয়ে থাকে বা কোন কোন পুষ্টিজাত উপাদানগুলি আমরা এখান থেকে পেয়ে থাকি, সমস্ত বিষয়গুলি আমরা এই তিনটে মূলত যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এই তিনটে প্রাণীর আমরা ডিটেলসটা জানবো। যেমনটা তোমরা অপর স্যারের সাফির স্যারের ক্লাস তোমরা নিশ্চয়ই ওই
কৃষিকাজ সম্পর্কে বা জানবে। তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে আমি এখানে দেখাবো। তাহলে প্রথমেই চলে আসি আমরা পশুপালনের মধ্যে প্রথম যেটা রয়েছে মৌমাছিদের সম্পর্কে। তাহলে আজকের টপিকসে আমরা মৌমাছিদের সম্পর্কে জানবো। তাহলে মৌমাছির কথা আমরা প্রত্যেকে হয়তো অল্প বিস্তর জানি, যে মৌমাছির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মৌমাছি বললেই যেই খাদ্য উপাদানের কথা মাথায় আসে সেটা হচ্ছে মধুর কথা। মধু মানে হানি এবং তার সাথে মোম। তাহলে দুটি উপাদানের জন্যই আমরা মৌমাছি প্রতিপালন করি, একটা হচ্ছে মধু আহরণের জন্য আর একটা মোম পাওয়া যায় বলে। তাহলে এখানে আমরা মৌমাছি সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে মৌমাছির ক্ষেত্রে আমরা যদি বলতে যাই বিভিন্ন প্রকারের মৌমাছি রয়েছে এবং তাদের মধ্যে যদি ইন্ডিয়ান আমরা মৌমাছির কথা বা ভারতীয় মৌমাছির কথা বলতে যাই, তার ক্ষেত্রে আমরা একটা সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম পেয়ে থাকবো। সেই বিজ্ঞানসম্মত নামটা কিন্তু তোমাদের একটু নোট ডাউন করে নিতে হবে। সেটাকে লিখবো আমরা এপিস ইন্ডিকা। তাহলে এপিস ইন্ডিকা যেটা বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে আমরা জানি যে বিজ্ঞানসম্মত নামটা সবসময় দুটো আন্ডারলাইন করতে হবে, এপিস ইন্ডিকা। এই ক্ষেত্রে আমরা এটা বলছি মৌমাছির বিজ্ঞানসম্মত নাম। এছাড়া মৌমাছিদের সম্পর্কে একটা সাধারণ জ্ঞান রূপে দেখতে পাই যে মৌমাছিরা মেনলি হচ্ছে কোন পর্বের মধ্যে। তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে যে প্রাণীদের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। তো মৌমাছির পর্ব যদি বলা হয় তাহলে এর ক্ষেত্রে আমরা 2 নম্বর পয়েন্ট যদি দেখতে যাই যে মৌমাছিটা কোন পর্বের মধ্যে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো মেনলি এটা যেটা দাঁড়াচ্ছে এরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বে বা পতঙ্গ শ্রেণী আমরা বলতে পারি। তাহলে পর্ব বললে আমরা আর্থ্রোপোডা বলবো বা আমরা বলতে পারি পতঙ্গ শ্রেণী। কারণ আর্থ্রোপোডা বা পতঙ্গ শ্রেণী কাদের যাদেরই দেহে আমরা দেখব যে খন্ড খণ্ডে যুক্ত পা রয়েছে বা বডি পার্টগুলি যুক্ত অবস্থায় থাকবে তাদের আমরা আর্থ্রোপোডা বা আমরা পতঙ্গ শ্রেণী বলতে পারছি। তাহলে মৌমাছির ক্ষেত্রে আমরা মেনলি যদি জানি যে মৌমাছিরা বাসস্থান কোথায় বা এরা কোন কোন জায়গায় বসবাস করে, তো প্রথমে আমরা 1 নম্বর পয়েন্টে যেটা চলে আসবো যে এদের বাসস্থানের কথা। তাহলে মৌমাছিদের ক্ষেত্রে নর্মালি আমরা যেটা দেখতে পাই যে বেশ কিছু মৌমাছি আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রাকৃতিকভাবে প্রকৃতির নিয়মেই বড় হয়, সেই মৌমাছিরা কি করে তারা কিন্তু বিভিন্ন গাছের ডালে বড় বড় যে বিভিন্ন গাছ রয়েছে বৃক্ষ জাতীয় সেই গাছগুলির ডালে কি দেখা যায় মেনলি প্রাকৃতিকভাবে মৌমাছিরা বেড়ে ওঠে। কিংবা আমরা এটাও দেখতে পাই গাছ ছাড়াও আমাদের বাড়ির বিভিন্ন যে দেওয়ালের কার্নিশগুলো থাকে বানানো সেই জায়গাতে কিংবা কোনো জায়গায় পড়ে থাকা কোনো হাড়ির ভেতরে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ যেখানে একটা নির্দিষ্ট কোণ পাওয়া যায় বা নির্দিষ্ট গোলাকার আকৃতিযুক্ত স্থান বা খাঁজযুক্ত স্থান থাকবে, সেইখানে কিন্তু মৌমাছিরা মৌচাক তৈরি করে এবং নিজেরা বসবাস করে। তাহলে মৌমাছির বাসস্থান সম্পর্কে আমরা এই জায়গাগুলো বুঝতে পারছি যে গাছের ডালে হোক কিংবা বাড়ির কার্নিশে কিংবা ঝোপঝাড় বা অন্যান্য জায়গায় আমরা মৌচাক দেখতে পাবো। তাহলে বাসস্থান সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এরপরে যেটা চলে আসছে যে মৌমাছিদের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে একটা হয় প্রাকৃতিকভাবে মৌমাছি বা বুনো মৌমাছি যেটা প্রকৃতির নিয়মে তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে কৃত্রিমভাবে প্রতিপালন করা হয় মৌমাছিকে বা চাষ করা হয়, যেটার দ্বারা আমরা কম সময়ে অধিক পরিমাণে কিন্তু আমরা খাদ্যের যোগান নিতে পারি। তাহলে এরপরে চলে আসবো যেটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে যে বাসস্থানের পরে মৌমাছিদেরকে সমাজবদ্ধ জীব বলা হয়। তাহলে দ্বিতীয় টপিক যেটা মৌমাছির আসছে যে মৌমাছিরা কেন সমাজবদ্ধ জীব। তাহলে সমাজবদ্ধ জীব কথাটার মানে কি? সমাজবদ্ধ জীব কথার মানেই বলা হচ্ছে যারা সমাজে নির্দিষ্ট নিয়ম রীতি বা একটা নির্দিষ্ট তোমাকে বলতে পারি যে আইন মেনে চলাচল করে বা একটা সুষ্ঠু জীবনযাপন সম্পন্ন করে, তাদেরকে বলবো আমরা সমাজবদ্ধ জীব। কারণ আমাদের পরিবেশে মানুষের মধ্যেও আমরা জানি যে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট একটা মানুষ কিন্তু যুক্ত থাকে বা শ্রমবন্টন দেখতে পাই, যে যে যার কাজ ঠিকভাবে করে চলে এবং তার জন্যই কিন্তু আমরা একে অপরের উপর নির্ভর হয়ে থাকি এবং একটা সুষ্ঠু জীবনযাপন সম্পন্ন করতে পারি। তাই মানুষ যেরকম একটা সমাজবদ্ধ জীব, ঠিক সেই রকমই মৌমাছিরাও সমাজবদ্ধ জীব। তার কারণ মৌমাছিদের সমাজে আমাদেরকে যেটা জানতে হবে যে এদের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির মৌমাছি দেখতে পাই আমরা। যেমন মৌমাছির মধ্যে প্রধান যে মৌমাছির কথা বলবো সেটা হচ্ছে রানী মৌমাছি। তাহলে আগে আমাদের মৌমাছির প্রকারভেদ
এবং মৌমাছির কাজ, দুটো জিনিস জানতে পারলে তারপরেই আমরা বলতে পারবো যে মৌমাছিরা সমাজবদ্ধ জীব। তাহলে মৌমাছির আমরা প্রথমে যেটা জানবো প্রকারভেদ। তাহলে মৌমাছির প্রকারভেদ বলতে গেলে মেন যেটা বোঝাচ্ছে যে মৌমাছির প্রকারভেদে আমরা 1 নম্বরে যে মৌমাছিটাকে দেখব সেটা হচ্ছে রানী মৌমাছি। তাহলে রানী মৌমাছি হচ্ছে প্রধান মৌমাছি। এই রানী মৌমাছি ছাড়া মৌচাকে অপর আমরা 2 নম্বরে যে ইম্পর্টেন্ট মৌমাছি দেখবো সেটা হচ্ছে পুরুষ মৌমাছি। আরেকটা মৌমাছি দেখবো আমরা, সেটা হচ্ছে শ্রমিক মৌমাছি। তাহলে দেখো 3খানা মৌমাছির কথা আমরা বলছি এখানে, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি। এই 3 ধরনের মৌমাছির কিন্তু ক্যাটাগরি রয়েছে এবং এদের যদি আমরা একটা প্রকারভেদের সঙ্গে সঙ্গে তার যদি সংখ্যাটাও ভাবি, একটা মৌচাকের কথা যদি ভাবতে যায় যে একটা গাছের ডালে যদি একটা মৌচাক লেগে থাকে, এই মৌচাকের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এই মৌচাকের মধ্যে যে মৌমাছি রয়েছে সেই মৌমাছির মধ্যে দেখা হলো লাখ লাখ মৌমাছি রয়েছে একটা মৌচাকে। তাহলে এই বিপুল পরিমাণ মৌমাছির মধ্যে আমরা কেবল যদি দেখতে যাই যে একটাই সংখ্যায়, কি বললাম, একটাই কি হবে, রানী মৌমাছি। তাহলে একটাই থাকবে কি সংখ্যাতে, রানী মৌমাছি। এরপরে এখানে তোমার 2টি কিংবা 2 থেকে আমরা 5টি পর্যন্ত পেতে পারি পুরুষ মৌমাছি। তাহলে খুব সংখ্যায় কম দেখবো আমরা কি পুরুষ মৌমাছি। আর যেটা ইম্পর্টেন্টলি অসংখ্য মানে লক্ষ লক্ষ আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে শ্রমিক মৌমাছি। তাহলে শ্রমিক মৌমাছির সংখ্যাটা সব থেকে বেশি, কিন্তু এটা আমরা লাস্টে লিখেছি কেন, তার কারণ হচ্ছে ইম্পর্টেন্টের দিক থেকে আমরা যদি দেখতে যাই যে রানী মৌমাছির সংখ্যা কম হবে এবং এর গুরুত্বটা সব থেকে বেশি, তার কারণে এর কাজের দিকটা আমাদের জানতে হবে। তাহলে রানী মৌমাছির কাজ যদি আমরা দেখতে যাই, তাহলে এর কাজের ক্ষেত্রে প্রধান যে কাজটা হচ্ছে যে এরা কিন্তু ডিম পাড়ে। তাহলে এরা ডিম পাড়ে, তাহলে মৌচাকে যদি ডিম না আসতো তাহলে সেখান থেকে তো মৌমাছি তৈরি হতো না। তাহলে ডিম পাড়া এদের প্রধান কাজ। পুরুষ মৌমাছি, এদের কাজ যদি আমরা সংক্ষেপে করতে যাই তাহলে প্রজননে সাহায্য করা। তাহলে এদের কাজ হচ্ছে প্রজননে সাহায্য করা। তাহলে এছাড়া এদের আমরা আলাদা কোনো তেমন কাজ পাই না। তাহলে এরা প্রজননে সাহায্য করে, এরা ডিম পাড়ে। কিন্তু লাস্ট যে মৌমাছি রয়েছে এর কাজ বলতে গেলে আমরা এর অনেকগুলি কাজ কিন্তু দেখতে পাবো। তো সেই কাজগুলি আমরা পরে আলোচনায় আসছি। তবুও 2-1টা যে মৌমাছি, এই যে মৌচাক আছে, মৌচাকের দেখভাল থেকে শুরু করে যে ডিম পাড়া হলো সেই ডিমগুলোকে বড় করে লালন পালন করা, তাদের খাবারের ব্যবস্থা করা, সমস্ত দিকগুলি কিন্তু কে করবে, মেনলি করে থাকে শ্রমিক মৌমাছিরা। তাহলে আমরা এইখানে দেখলাম যে 3 শ্রেণীর মৌমাছি রয়েছে, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি। প্রত্যেকটা মৌমাছির একটা নির্দিষ্ট কাজ বা শ্রম বন্টন কিন্তু রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি যে কাজ করে সেটা হচ্ছে শ্রমিক মৌমাছিরা। তাহলে এইভাবে নির্দিষ্ট নিয়মে একটা কাজের বন্টন থাকে বলে এবং তারা নিজেদের কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করে বলে মৌমাছিদেরকে বলা হয় সমাজবদ্ধ জীব। যেরকম মানুষের সমাজে বিভিন্ন শ্রেণীর আমরা বা বিভিন্ন পেশার আমরা মানুষজনকে দেখে থাকি, তারা নিজেদের কাজ সঠিকভাবে করে যান, ঠিক সেই রকমই মৌমাছিদের বিভিন্ন প্রকারের যে মৌমাছি আছে তারাও কিন্তু নিজেদের কাজগুলি সঠিকভাবে করে বলেই তাদেরকে সমাজবদ্ধ জীব বলা হচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমে যে জিনিসটা করব যে একটু এখানে দেখে নিই আমরা যে কি কি জিনিস বলা হচ্ছে, বিশেষ করে কাজের কথাগুলো এখানে আমরা। তাহলে প্রথমেই যেটা বলা হচ্ছে যে এদেরকে সমাজবদ্ধ জীব কেন বলা হয়, যে মৌমাছিদের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য নানান ধরনের মৌমাছি দেখা যায়, যে কথাটা অলরেডি তোমাদের এখানে বলা হলো। রানী মৌমাছি হোক, পুরুষ হোক কিংবা শ্রমিক মৌমাছি হোক, মৌমাছিরা সমাজবদ্ধ জীব। মৌমাছিদের সমাজে মেনলি 3 ধরনের মৌমাছিদের প্রত্যেকের একটা নির্দিষ্ট কাজ রয়েছে, যেটা অলরেডি আলোচনা করলাম। তার মধ্যে রানী মৌমাছির কাজটা কি বলা হলো, ডিম পাড়া। পুরুষ মৌমাছির কাজ হচ্ছে রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশগ্রহণ করা। তার মানে একটা রানী মৌমাছি প্রজননকালে ও কি করবে, মৌচাক ছেড়ে আকাশে উড়ে যাবে এবং তার পিছনে বেশ কিছু পুরুষ মৌমাছি ধাওয়া করবে এবং সেরা উপরে গিয়ে প্রজনন করবে বা মিলিত হবে এবং মিলিত হওয়ার পরে রানী মৌমাছি ফিরে আসবে এবং আসার পরে মৌচাকের যে প্রকোষ্ঠ বা কুঠরিগুলো রয়েছে, মেনলি মৌচাকের প্রকোষ্ঠ বা কুঠরিগুলি দেখতে তোমরা নিশ্চয়ই তো জানো যে ষড়ভুজাকার আকৃতি একটা হয়। তাহলে এরকম ষড়ভুজাকার আকৃতি বিশিষ্ট কুঠরিগুলিতে কি করবে, ডিম পাড়বে। তাহলে এই কুঠরিগুলিতে এসে ডিম পাড়ছে কে, রানী মৌমাছি। তাহলে এইরকম ভাবে আমরা দেখব যে সেই রানী মৌমাছি ডিম পাড়ে এবং পুরুষ মৌমাছি যেটা হয় প্রজননের পরে কিন্তু ওরা
মারা যায়। তাহলে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে প্রজনন করাই কেবলমাত্র এদের কাজ। তাহলে এই গেল দুটো মৌমাছির কাজ। এরপরে 3 নম্বরে যেটা চলে আসছে শ্রমিক মৌমাছির কথা। তাহলে শ্রমিক মৌমাছির ক্ষেত্রে কি কি কাজ দেখবো, এইখানে তোমরা কিন্তু কাজগুলো যেটা করবে পরপর পয়েন্টিং ভাবে কাজগুলো করবে। 1 নম্বরে যদি দেখা যায় যে প্রথম যেটা কাজ পাবে মৌচাক তৈরি করা, তাহলে 1 নম্বর কাজ মৌচাক তৈরি করা বা মৌচাক তৈরি বলে আমরা লিখলাম। 2 নম্বর কাজ যেটা চলে আসবে সেটা হচ্ছে ফুলের পরাগরেণু এবং মকরন্দ সংগ্রহ করা। ফুলের পরাগরেণু এবং মকরন্দ সংগ্রহ করা। তাহলে ফুলের পরাগরেণু এবং মকরন্দ বলতে কি বুঝি আমরা? পরাগরেণু মানে নিশ্চয়ই জানি আমরা যে একটা উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে যদি দেখি বা একলিঙ্গ ফুলের ক্ষেত্রেও যদি দেখি, তাহলে পুংকেসর চক্রের একেবারে মাথাতে থাকে পরাগধানী, সেই পরাগধানীর ভেতরে থাকে পুংগ্যামেট বা পরাগরেণু। তাহলে একটা পাখি বা একটা মাছি বা একটা পতঙ্গ যখন ওই ফুলের উপর বসে তখন ওর গায়ে কিন্তু ওই পরাগরেণুর যে গুঁড়োর মতো বা পাউডারের মতো দেখতে ওই পরাগরেণুগুলো ওদের গায়ে কিন্তু লেগে যায়। এবার যখন ওই ফুল থেকে ওরা অপর একটা ফুলে গিয়ে বসে তখন কি হয়, ওই পরাগরেণুটা অপর ফুলের যে গর্ভমুণ্ড রয়েছে ফুলের মধ্যে বা গর্ভকোষা চক্রের যে মাথাটা, সেই গর্ভমুণ্ড বা স্ত্রীলিঙ্গের উপরে ওটা পড়ে এবং ওই পরাগরেণু তখন আস্তে আস্তে ওই ফুলের স্ত্রীলিঙ্গের উপরে পড়ার ফলে ওখান থেকে ফুলটা থেকে ফল হয়। তাহলে এইভাবেই কিন্তু ফুলের মধ্যেও পরাগ মিলন ঘটে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে পরাগ মিলন ঘটাতে গেলেও কিসের দরকার হয়? মেনলি মৌমাছিরা সাহায্য করে। দেখলাম পরাগরেণুটা নিয়ে এসে অপর একটা ফুলে, তো পরাগরেণু যেমন সংগ্রহ করে ওরা, আর একটা উপাদান মকরন্দ। মেনলি যেটা হয় যে শর্করা যুক্ত বা সেলুলোজ যুক্ত, কি বললাম, মকরন্দ মানে ফুলের মধ্যে থাকা শর্করা যুক্ত বা সেলুলোজ যুক্ত যে রসটা থাকে সেই রসটা ওরা গ্রহণ করে। তাহলে সেই শর্করা যুক্ত বা সেলুলোজ যুক্ত রসটাকে বলা হচ্ছে মকরন্দ। তাহলে আমরা 2 নম্বরে দেখব যে পরাগরেণু এবং মকরন্দ। তাহলে পরাগরেণু প্লাস মকরন্দ এই উপাদানটা সংগ্রহ করা এদের কাজ। মকরন্দের কথাটা বলা হলো, সেলুলোজ নির্মিত কি, এটা বলা হলো সেলুলোজ নির্মিত একটা শর্করাযুক্ত কিন্তু রস। তাহলে এই উপাদানটা এরা সংগ্রহ করলো, সংগ্রহ করার পর ওরা কি করলো, মৌচাকে ফিরে আসবে, দিয়ে তারপর সেই মকরন্দটাকে ওরা নিজেদের দেহে প্রসেসিং করে ওটা ওখান থেকে কিন্তু মধু তৈরি করবে। তো সেটা আমরা পরে আলোচনায় আসবো যে কি করে মধু তৈরি হয়। তাহলে দুটো কাজ বুঝলে, একটা মৌচাক তৈরি করা আর একটা পরাগরেণু ও মকরন্দ সংগ্রহ করা। 3 নম্বর কাজ যেটা হবে সেটা হচ্ছে রানী এবং পুরুষ মৌমাছির সেবা করা। তাহলে রানী এবং পুরুষ মৌমাছি তাদেরকে সেবা করা হচ্ছে এদের কাজ। রানী মৌমাছি সেবা করা এবং পুরুষ মৌমাছিকে সেবা করে প্রজননের জন্য তৈরি করা। তাহলে এই যে ব্যাপারগুলি, রানী এবং পুরুষকে সঠিকভাবে তাদের সেবা যত্ন করে যাতে করে প্রজনন ঘটে এবং সেখান থেকে লক্ষ লক্ষ ডিম রানী মৌমাছি এসে সেই প্রকোষ্ঠগুলিতে দিতে পারে এবং সেখান থেকে যাতে নতুন মৌমাছি তৈরি হয়, তাহলে এই মৌমাছি তৈরি করার জন্য এরা কি করে, রানী এবং পুরুষ মৌমাছির সেবা করে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে রানী প্লাস পুরুষ এই দুটো মৌমাছির সেবা করা। তাহলে সেবা যত্ন করা হচ্ছে এদের কাজ। আর যেটা করে, এই যে প্রকোষ্ঠগুলোতে ডিম পারলো, এই ডিমগুলি ফুটেই তো কি হবে, লার্ভা হবে, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে একটা পূর্ণাঙ্গ মৌমাছি। তাহলে এই যে মৌমাছিগুলির পূর্ণাঙ্গ রূপ পাওয়া, ডিম ফুটে লার্ভা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি, তাহলে ওই পূর্ণাঙ্গ রূপটা দিতে বা তাদেরকে সঠিক সময়ে খাবার খাওয়াতে বা মকরন্দ খাওয়াতে সাহায্য করে মেনলি কারা, শ্রমিক মৌমাছিরা। তাহলে এই পয়েন্টটা এখানে বলা হবে যে এখানে মেনলি বলা হচ্ছে যে মধু এবং মোম তৈরি করে সন্তানদের লালন পালন করে। তাহলে শ্রমিক মৌমাছিরাই মেনলি কষ্ট করে বাইরে থেকে গিয়ে ফুল থেকে মকরন্দ তৈরি করে সংগ্রহ করে নিয়ে এসে মধু তৈরি করে এবং তারাই কিন্তু মৌচাকটা তৈরি করে। তাহলে শ্রমিক মৌমাছিরাই একটা বৃহদাকার মৌচাক বলো বা মৌচাকের প্রকোষ্ঠগুলি তৈরি করা বা প্রকোষ্ঠে মধু সঞ্চয় করা, সমস্ত কাজগুলি কিন্তু তারাই করে থাকে। এরপরে যেটা কাজ দেখবো আমরা, মৌচাক পাহারা দেওয়া। তাহলে 4 নম্বরে দেখবো আমরা যে ডিম থেকে লার্ভা কিংবা সেখান থেকে পূর্ণাঙ্গ এইগুলো বা তাদের দেখভাল করা এদের কাজ। 5 নম্বরে যেটা বলবে সেটা হচ্ছে যে মৌচাকে মধু এবং মোম তৈরি করা। 6 নম্বরে যেটা বলবে যে এদের ক্ষেত্রে এছাড়া মৌচাককে পাহারা দেওয়া, যেটা লাস্ট পয়েন্ট তোমরা বললে। তাহলে শ্রমিক মৌমাছির 6খানা কাজ কিন্তু তোমাদেরকে আলাদা করে বলতে হবে, কারণ এখান থেকে 2 টাইপসের কোশ্চেন হবে, সেটা আমরা পরে আলোচনায় যাচ্ছি। তাহলে এখানে আমরা কাজগুলো বলে একটা করে কাজ পাচ্ছি রানী এবং পুরুষ মৌমাছির, কিন্তু শ্রমিক মৌমাছি টোটাল 6খানা কাজ দেখবো আমরা। মৌচাক তৈরি করা বলো বা পরাগরেণু মকরন্দ সংগ্রহ হোক,
রানী এবং পুরুষ মৌমাছির সেবা যত্ন করা, ডিম থেকে লার্ভা, সেখান থেকে পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি হচ্ছে, তো এই যে প্রসেসটা হতে সেখানে সাহায্য করা, মৌমাছির মৌচাক তৈরিতে এবং মৌচাকের ভিতরে মধু, মোম তৈরি এবং প্রকোষ্ঠগুলি তৈরি করতে সাহায্য করে ষড়ভুজাকার। আর লাস্ট যেটা, মৌচাকে পাহারা দেওয়া, যাতে করে বহিরাক্রমণের হাত থেকে রক্ষা করা যায়। তাহলে এই এতগুলো কাজের আমরা শ্রমবন্টন দেখতে পাই বলেই মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয়। তাহলে দুটো কোশ্চেন এখান থেকে উঠে আসছে। এক হচ্ছে মৌমাছিদের সমাজবদ্ধ জীব কেন বলা হয়, সেইখানে তোমাকে কি করতে হবে, প্রথমে কিন্তু মৌমাছিদের প্রকারভেদ লিখতে হবে, প্রত্যেকটার একটা করে কাজ, বিশেষ করে রানী পুরুষের একটা করে কাজ। আর সমাজবদ্ধ জীবের কোশ্চেনে তিনটে মোটামুটি তোমার শ্রমিক মৌমাছির কাজ দিতে হবে। দেওয়ার পরে তোমাকে আলাদা একটা প্যারাগ্রাফে লিখতে হবে যে সমাজবদ্ধ জীব বলে একটা পয়েন্ট করতে হবে। ওই পয়েন্টে তোমাকে বলতে হবে যে সমাজবদ্ধ জীব কাদেরকে বলবো। তো সেই উদাহরণস্বরূপ আগে একটু তোমাকে বলতে হবে যে মানুষের জীবন ধারায় আমরা দেখতে পাই, বা মানুষের জীবনযাপনের ক্ষেত্রে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে শ্রম বন্টন বা কাজের একটা সুষম বন্টন আমরা দেখতে পাই, এবং যার ফলে মানুষদের সমাজবদ্ধ জীব বলা হয়। ঠিক একইভাবে মৌমাছিদের বিভিন্ন প্রকারের মৌমাছি একটা নির্দিষ্ট রীতিতে নিজেদের কাজ সঠিকভাবে করে বলে বা সযত্নে করে বলে মৌমাছিদেরকে আমরা কি বলবো, সমাজবদ্ধ জীব বলবো। তাহলে এই লাস্টের যে প্যারাগ্রাফটা, সমাজবদ্ধ জীব কেন বলা হয়, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে প্রথমে মৌমাছিদের শ্রেণী বিভাগ, তাদের কাজ, এবং লাস্টে সমাজবদ্ধ জীব কেন বলা হয়, এটা কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে। তাহলে এই গেল মৌমাছিদের কাজ সম্পর্কে। এরপরে চলে আসবো আমরা দুটি পয়েন্টে, একটা হচ্ছে মৌচাক তৈরি আর একটা মধু কিভাবে তৈরি করে। তাহলে শুধুমাত্র যেটা মূল উপাদান, যে ফুল থেকে মকরন্দ নিয়ে আসা, সেই মকরন্দটা নিয়ে এসে প্রকোষ্ঠে রেখে দিলেই তো মধু হয়ে যাবে, তাই না। তাহলে ওটা কিভাবে প্রসেসিং হয়ে মধু তৈরি হয়, বা মৌচাক তৈরি হচ্ছে যে মোম দিয়ে। তাহলে মোমের যে প্রকোষ্ঠগুলি রূপে একটা যুক্ত হয়ে পরপর একটা বড় মৌচাক তৈরি হয়। তাহলে এই দুটি প্রসেস কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। তাহলে এরপরে আমরা টপিকসে চলে যাব যে মৌচাক এবং মধু দুটি জিনিস কিভাবে তৈরি হয়। তাহলে প্রথমে আমরা চলে আসব যে মৌচাক এবং মধু তৈরির ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে মৌচাক কিভাবে তৈরি হচ্ছে। তাহলে মৌচাক তৈরির ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে মৌচাক ক্ষেত্রে বলা হচ্ছে যে শ্রমিক মৌমাছিরা কি করে, ওদের পেটের অনেক থলিতে থাকে মোম গ্রন্থি। তাহলে শ্রমিক মৌমাছিদের পেটে থাকবে কি, মোম গ্রন্থি। ওই মোম গ্রন্থির ক্ষরণ দিয়ে ওরা কি তৈরি করছে, মৌচাক তৈরি করে। তাহলে একটা মৌচাকের ক্ষেত্রে বললাম ষড়ভুজাকার মৌচাক। তাহলে তাদের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে একটা মৌমাছির ক্ষেত্রে এই যে মৌমাছিটা দেখছি, এই মৌমাছিটা কি পেটের গহ্বর, উদর গহ্বর, এখানে আমরা অসংখ্য আমরা মোম গ্রন্থি দেখতে পাবো। তাহলে এখানে রয়েছে মোম গ্রন্থি, এই মোম গ্রন্থি থেকে বের হবে কি, মোম। তাহলে এই মোম গ্রন্থি থেকে বেরোনো মোম, এই মোমগুলি সঞ্চিত হবে পরপর বেশ কিছু এরকম এই যে গঠনগুলি তৈরি হচ্ছে। তাহলে এই গঠনগুলি তৈরি করছে কি, এই মোম দ্বারা। তাহলে এইভাবে মোম দিয়ে পরপর মোমগুলো দিয়ে এরকম ষড়ভুজাকার ওরা কিন্তু মৌচাকটা তৈরি করে ফেলছে। তাহলে এইগুলি পুরো যে তৈরি হচ্ছে, এগুলো সব মোম দিয়ে তৈরি হয়, এই প্রাচীরগুলি। তাহলে এখানে আমরা দেখলাম যে মৌমাছিরা কিভাবে মোম দিয়ে একটা মৌচাক তৈরি করছে। তাহলে ফার্স্ট অফ অল ওদের পেটের ভেতরে মোম গ্রন্থি থাকে, সেই মোম গ্রন্থি থেকে মোম ক্ষরণ করে। তাহলে ক্ষরণ, তাহলে কি ক্ষরণ করছে, মোম। সেই মোমটা ক্ষরিত করে ওরা ওই ষড়ভুজাকার প্রকোষ্ঠগুলি বা কুঠরিগুলি তৈরি করে। এইভাবে পরপর কুঠরিগুলি তৈরি হতে থাকলে একটা পূর্ণাঙ্গ মৌচাক কিন্তু তৈরি হয়। তাহলে এই গেল কিভাবে এরা মৌচাকটা তৈরি করে। খুব একটা ছোট্ট একটা টপিকস আমরা বলতে পারি এটা, এবং এটা একটা বিশেষ কথা যে এইগুলি দেখতে কিন্তু ষড়ভুজাকার প্রকোষ্ঠ বিশিষ্ট হবে। এরপরে চলে আসবো আমরা, সেটা হচ্ছে কিভাবে এরা মধু তৈরি করে। তাহলে মৌচাক তৈরি করার পরে আমরা যেটা দেখবো, ওই মৌচাকের মধ্যে থাকা এই ষড়ভুজাকার প্রকোষ্ঠগুলি যে তৈরি হলো, এই প্রকোষ্ঠগুলিতে কি হবে, মধু সঞ্চয় করে রাখবে। তাহলে এরপরে আমরা টপিক যেটা দেখবো, মধু তৈরি। তাহলে মধুটা কি করে তৈরি হবে, সেই মধু তৈরির ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমরা পয়েন্টগুলো যদি দেখতে যাই, তাহলে প্রথমে যে জিনিসটা আলোচনা করব, যে ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করবে, মকরন্দ। তাহলে এক নাম্বার স্টেপ দেখবো আমরা, স্টেপ ওয়ানে আমরা দেখছি যে মকরন্দ সংগ্রহ করা।
তাহলে ফুল থেকে মকরন্দ সংগ্রহ। তাহলে যেটা আমরা বললাম যে শ্রমিক মৌমাছিরা মৌচাক থেকে বাইরে যাবে, পরিবেশে গিয়ে আশেপাশে থাকা বিভিন্ন ফুলের বাগানে গিয়ে বা বিভিন্ন গাছে গিয়ে তাদের ফুলের মধ্যে যে সেলুলোজ নির্মিত মকরন্দ বা রসটা দেখতে পাই আমরা, সেই রসটা বা শর্করা মিশ্রিত রসটা, সেই রসটাকে ওরা সংগ্রহ করবে, অর্থাৎ মকরন্দটা সংগ্রহ করে নিয়ে আসবে। 2 নম্বর স্টেপ কি হবে, সংগ্রহ করা এই মকরন্দটাকে নিজেদের দেহে মধুথলিতে জমা রাখবে। তাহলে 2 নম্বর স্টেপে, তাহলে 1 নম্বর সেটা দেখলাম আমরা যে মকরন্দ সংগ্রহ, 2 নম্বর নিজেদের দেহের মধুথলিতে, তাহলে মধুথলিতে সঞ্চিত রাখা। তাহলে মধুথলিতে সঞ্চিত রাখছে, তারপরে কি করে সাময়িকভাবে মধুথলিতে সঞ্চিত রাখার পরে মধুথলিতে এরা কি হয়, এই মকরন্দগুলি লালারসের সাথে মিশ্রিত হয়। তাহলে এদের দেহের যে লালারস, সেই লালারস বা মুখের যে লালারস সেটা কি করে ওই মধুথলির সাথে, মধুথলিতে থাকা মকরন্দের সাথে মিশ্রিত হয়। এর ফলে মকরন্দে থাকা শর্করার যে রাসায়নিক পরিবর্তন ঘটে, ওই রাসায়নিক পরিবর্তন ঘটে ওটা কি রূপে, মধুতে পরিণত হয়। তাহলে 3 নম্বর স্টেপ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মকরন্দটা, এই যে মকরন্দ যেটা ওদের মধুথলিতে জমা আছে, এই মকরন্দটা যুক্ত হচ্ছে কার সাথে, লালারসের সাথে। তাহলে লালারসের সাথে এটা যুক্ত হয়ে, যুক্ত হয়ে এটা রাসায়নিক পরিবর্তন ঘটছে। তাহলে রাসায়নিক পরিবর্তন, তাহলে এর মধ্যে রাসায়নিক পরিবর্তনটা ঘটে এবং এটা অবশ্যই মকরন্দ এবং লালারস মিশ্রিত যে রাসায়নিক পরিবর্তন ঘটে এটা কিন্তু তৈরি করছে কি, মধু তৈরি করবে। তাহলে এন্ড প্রোডাক্ট আমরা মধু পেয়ে গেলাম। যে মধুটাকে ওরা কি করবে, ওরা ওদের যে প্রকোষ্ঠ রয়েছে ষড়ভুজাকার প্রকোষ্ঠগুলি, এই ষড়ভুজাকার প্রকোষ্ঠে ওরা কি করবে, এই মধুগুলোকে কিন্তু ওরা উগরে দেবে। তাহলে এই ষড়ভুজাকার প্রকোষ্ঠে ওরা মধুগুলোকে উগরে দেয়। তাহলে একটা কথা তোমরা ইন্টারেস্টিং জেনে রাখো, যে একটা জিনিস হয়তো জানো তোমরা, যে আমরা বলি যে মধু হচ্ছে মৌমাছির বমি, মানে এই যে কথাটা উগরে দেয়, এই কথাটাতেই লুকিয়ে রয়েছে যে কেন আমরা বমি বলি। তার কারণ হচ্ছে এরা এদের দেহের উদর গহ্বরে বা পেটে কি করছে, এটাকে প্রসেসিং করছে, প্রসেসিং করার পর বা মকরন্দটাকে মধুতে রূপান্তরিত করছে, করার পরে এরা যখন এটা প্রসেসিং হয়ে যায় তারপরেই তো এটা কি হয়, এটা উগরে দিয়ে ওরা ওই প্রকোষ্ঠগুলিতে জমা করে এবং এই প্রকোষ্ঠগুলি থেকে প্রয়োজনীয় মধু ওরা ওই ডিম থেকে যে লার্ভা বা পিউপা হয় তাদেরকে সেবন করিয়ে যত্নে লালন পালন করে বড় করে তোলে। তাহলে কিভাবে মধু তৈরি হয় তোমরা স্টেপ ওয়াইজ এইভাবে কিন্তু তোমরা পয়েন্ট করে করে লিখতে পারো, যে মকরন্দ সংগ্রহ, মধুথলিতে সঞ্চয়, তারপরে এটা আমরা লিখবো যে মধু রূপে তৈরি, তো সেখানে তোমরা বা এটা লিখতে পারো মকরন্দের রাসায়নিক পরিবর্তন। তাহলে 3টে স্টেপে আমরা মধুটা তৈরি হচ্ছে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে যে একটা কথা চলে আসছে যে মধুর পুষ্টিগুণ, মানে মধু থেকে আমরা কি কি উপাদান পেয়ে থাকি। যেহেতু দেখলাম যে মকরন্দে অ্যাকচুয়াল শর্করা জাতীয় একটা রস, সেহেতু আমরা এইটুকু আমরা ক্লিয়ার হলাম যে মধু থেকে মেনলি আমরা কিন্তু প্রধান যে পুষ্টি উপাদান সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় পুষ্টি উপাদান আমরা পেয়ে থাকবো। তাহলে এর ক্ষেত্রে আমরা পুষ্টি উপাদানগুলোকে যদি ভাগ করতে যাই তাহলে কি কি ভাবে ভাগ করব, তাহলে মধুর পুষ্টিগুণ বা পুষ্টি উপাদান যদি বলা হয় সেগুলি আমরা কিভাবে আমরা দেখব। তাহলে পয়েন্টটা যদি এরকম বলা হয় যে মধুর পুষ্টিগুণ, তাহলে 1 নম্বরে আমরা বলবো মেনলি মধু থেকে কি শর্করা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা প্রধান যে উৎসটা বলবো সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেটের কথা। তো শর্করার মধ্যে আমরা কি কি জাতীয় সরল শর্করা পেয়ে থাকবো, মেনলি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, দুটি সরল শর্করা মেনলি পেয়ে থাকি, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। তো দুইখানা সরল শর্করা আমরা পেয়ে থাকবো মধু থেকে, মেনলি যেটা বললাম যে শর্করার উৎস। 2 নম্বরে দেখবো আমরা বিভিন্ন ধরনের খনিজ মৌল। তাহলে এখানে 2 নম্বর পয়েন্টে আমরা বলবো বিভিন্ন মিনারেলস, খনিজ মৌল এবং কিছু অ্যাসিড আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে খনিজ মৌলের মধ্যে কি কি থাকবে, তার মধ্যে বেশ কিছু সোডিয়াম বলতে পারো, কিংবা পটাশিয়াম, কিংবা এফি হতে পারে, কিংবা ক্যালসিয়াম। তাহলে এই ধরনের বেশ কিছু আমরা কিন্তু কি দেখতে পাবো, খনিজ মৌল পাবো এবং তার সাথে প্রোটিনের যে একটা সরল রূপ আমরা বলতে পারি। তো 3 নম্বর আমরা যদি বলি যে প্রোটিন, তাহলে যেরকম শর্করার মেন উৎস, প্রোটিনের উৎস যদি বলা হয় মধুকে, তাহলে কোন প্রোটিনের উপাদানটা আমরা মধুর মধ্যে পেয়ে থাকি,
তাহলে সেই সরল প্রোটিনটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, আর কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা পাই মেনলি কি, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। তাহলে এটাও কিন্তু একটা তোমাকে শর্ট কোশ্চেন আলাদা করে জেনে রাখতে হলো যে অ্যামাইনো অ্যাসিড নামক প্রোটিনটাও পেয়ে থাকো। 3টে পয়েন্ট হলো। 4 নাম্বার পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিটামিন। তাহলে ভিটামিনের উৎস, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিন পেয়ে থাকি। তাহলে কোন কোন ভিটামিনের মেনলি উৎস হচ্ছে মধু, সেই জিনিসটা কিন্তু জানতে হবে। তাহলে 3টে ভিটামিনের কথা বলা হচ্ছে, মেনলি ভিটামিন এ, তার সাথে বি কমপ্লেক্স এবং আরেকটা ভিটামিন সি। তাহলে 3খানা ভিটামিনের কথা বলা হচ্ছে। এই 3টে ভিটামিনের উৎস আমরা কাকে, মধুকে। তাহলে মধুর পুষ্টিগুণ বলে তোমরা এইভাবে পয়েন্ট করে করে কিন্তু অ্যান্সারটা করার চেষ্টা করবে। তাহলে আজকে তোমাদের মধুর পুষ্টিগুণ পর্যন্তই পড়ানো হলো। এই কটা জিনিস তোমরা ভালো করে পড়ো, এবং আমি কোশ্চেনগুলো আরেকবার একদিক থেকে বলে দিই, তোমরা একটু নোট ডাউন করে নেবে। প্রথম যে কোশ্চেনটা, পশুপালন কাকে বলে। 2 নম্বর কোশ্চেন যেটা করবে যে মৌমাছি চাষ কাকে বলে। তো মৌমাছি চাষের যে পয়েন্টটা আমি একটু ইগনোর করলাম, যেটা পরের দিন হয়তো ডিটেলসে বলতাম, তবুও বলে রাখি যে মৌমাছি প্রতিপালন করাকে বলা হয় এপিকালচার, যেটা একটা নর্মাল একটা বিষয় তোমাকে জেনে রাখতে হবে, যেটা মৎস্য চাষের ক্ষেত্রে আলাদা আমরা জানবো, পোলট্রি চাষের ক্ষেত্রে জানবো। তাহলে এদের ক্ষেত্রে এপিকালচার বলা হয়। তাহলে এপিকালচার কি, মৌমাছিদের বাসস্থান কোথায়, মৌমাছিদেরকে সমাজবাদী জীব কেন বলা হয়, এখান থেকে নানান ছোট ছোট কোশ্চেন, রানী মৌমাছির কাজ, পুরুষ মৌমাছির কাজ, শ্রমিক মৌমাছির কাজ। তারপরে 2টো কোশ্চেন, মৌচাক কিভাবে তৈরি করা হয়, মধু কিভাবে তৈরি হয়, 2 নম্বরের কোশ্চেন, মধুর পুষ্টিগুণগুলি কি কি। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলি সামনে রেখে তোমরা করবে, এবং যা যা তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কোশ্চেনগুলো করতে পারবে। তাহলে এই কটা পড়া করবে, পরের দিন আমরা বাকি পার্টটা শুরু করব।